দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির শঙ্কা। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন, আমার একেবারেই ডানে রয়েছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক, এবং সর্বডানে রয়েছেন ডক্টর ওয়াসেল বিন সাদাত, অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক, IBA, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি, সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়। ইতিমধ্যেই জেনেছেন দর্শক যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। গত মধ্যরাত থেকে এই মূল্য বৃদ্ধি কার্যকর করা হয়েছে এবং কেরোসিন, ডিজেল, অকটেন, পেট্রোল প্রত্যেকটি জ্বালানি তেলের দাম বেড়েছে এবং 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে এক একটির দাম, এবং গড়ে এই মূল্য বৃদ্ধি 16% ছাড়িয়ে গেছে। এই মূল্য বৃদ্ধি হঠাৎ করে সরকারকে কেন করতে হলো? সরকার এই বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছিলাম, তার প্রভাব যেটি পড়েছে আমাদের, সেই শুরু থেকেই সরকার বলে আসছিল যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কোনো সংকট হবে না। তার মধ্যেও আমরা নানান চিত্র দেখতে পেয়েছি অর্থনীতিতে, কিন্তু সরকারের জায়গায় গতকাল পর্যন্ত, এই সময়ের কথাই যদি বলি, তখনও পর্যন্ত আমরা শুনেছি যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে না। এবং আরেকটি বিষয়, গতকাল রাতে যখন বর্তমান সরকারের 60 দিনের যে সাফল্য সেটি বর্ণনা করা হচ্ছিল, 60 দিনে 60টি ইতিবাচক সিদ্ধান্ত বা কার্যকর করা হয়েছে এমন বিষয়ে যখন কথা বলা হচ্ছিল, তখনও প্রধানমন্ত্রীর মুখ্য যিনি বার্তাবাহক বা যাকে বলা হয় প্রেসের দায়িত্বে যিনি আছেন, তা ডক্টর মেহেদি, তো তিনিও বলছিলেন যে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হবে না। তো তারপরে আমরা দেখলাম মধ্যরাতে জ্বালানি মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এই বাড়ানোর পর থেকে চারদিকেই নানান কথাবার্তা শুরু হয়েছে, নানান গুঞ্জন শুরু হয়েছে। একবারে কৃষক থেকে শুরু করে মুঠো মজুর পর্যন্ত, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, সবার মাঝে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে এই বুঝি সব কিছুর দাম আবার বেড়ে গেল। আসলে বাস্তবতা কি, সেই আলোচনায় শুরুতেই যেতে চাই ডক্টর ওয়াসেল বিন সাদাত, আপনার কাছে। আসলে বাস্তবতা কি? এই যে জ্বালানি তেলের দাম সরকার বলল বাড়াবে না, সেই কথাটি কেন বলেছিল, আর বাড়াতে হলো কেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমি এর আগের একটি আলোচনাতেও বলেছিলাম মূল্য বাড়াতেই হবে, সেটা কবে কখন সেটাই এখন দেখার বিষয়। তো সরকার যদি বলে থাকেন যে তারা মূল্য এই বাড়াবেনই না, এই মাত্রায় রাখবেন সব সময়, আমার মনে হয় বক্তব্যটা হয়তো তা ছিল না, অথবা ইন্টারপ্রিটেশনটা হয়তো এরকম হয়েছে। বক্তব্যটা ছিল এরকম যে অন্তত 1 মাসের জন্য তারা প্রাথমিকভাবে মূল্য বাড়াবেন না, কারণ একটি নতুন নির্বাচিত সরকার, এবং এটা অত্যন্ত মানে এটা আপনার অর্থনৈতিকভাবে সত্য যে আপনার জ্বালানি তেলের যদি মূল্য বৃদ্ধি পায়, তাহলে আপনার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু দেশের আপনার ইম্প্যাক্ট রাখে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির জায়গাতে একটি আপনার উল্লম্ফন আমরা দেখতে পাই, এটা দেখা যায়। তো সরকার সেই রিস্কটা নেন নাই, কিন্তু একই সাথে যেটা হচ্ছিল যে আমাদের উপরে কিন্তু বেশি দামে তখন সোর্সিং করতে হচ্ছিল। এমনিতেই আমরা কিন্তু ডিজেলের ক্ষেত্রে একটা সাবসিডি দিয়ে থাকি, হ্যাঁ, এবং যেটা খুবই জরুরি, প্রয়োজনীয় আমাদের কৃষি সেক্টরের জন্য। আমাদের কৃষকদের আপনার জানেন যে তাদের সেচ এবং তাদের কৃষিকাজের এই ইয়ের জন্য তাদের কিন্তু ডিজেলের উপরে ভীষণ ভাবে তারা নির্ভরশীল, এবং এই ডিজেলের যে সাবসিডিটা সেটা কিন্তু আমাদের কৃষিকে প্রতিযোগিতার জায়গায় সক্ষম রাখে। তো এখন তার মূল্যটা বাড়াতেই হবে আপনার, এবং ওদিক দিকে কিন্তু IMF এর একটা বিশাল
প্রেশার আগে থেকেই ছিল, হ্যাঁ, যে এটা আপনার রেশনালাইজেশন, হ্যাঁ, আপনার এই যে আমাদের যে প্রাইসিং, যে আমরা সাবসিডির পরিমাণটা কমিয়ে নিয়ে এসে এটা কিভাবে কি করা যায় এটা ছিল। তো সে জায়গা থেকে কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারও ধরেন যেই তারাও কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কমিটমেন্ট করে দিয়ে এসেছেন, এবং সরকারকেও কিন্তু সেই তারই ধারাবাহিকতায় এই সংশোধনটুকু, মূল্য সংশোধন আমি বলবো, যেটা আপনার নিচে রাখা হয়েছিল সেটা উঠবে বলে, এটা আসলে অর্থনীতি সূত্র অনুযায়ী এটাই স্বাভাবিক। প্রশ্ন এখন অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে যে এর ইম্প্যাক্টটা আপনার অর্থনীতিতে কিভাবে সরকার ম্যানেজ করে, আর দ্বিতীয়ত যেটা আমাদের দেশে সাধারণত হয় না, মূল্য বাড়ে কিন্তু কমে না। তো এই যে মূল্যটা বাড়লো, আমি নিশ্চিত হয়তো সামনের কিছু দিনের মধ্যে, কিছুদিন না হলেও কোনো না কোনো সময় এই মূল্য আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। মানে আন্তর্জাতিক বাজারের কথা বলছি, যে তখন যখন কমে আসবে তার যেন প্রভাবটা আমাদের দেশের অর্থনীতিতেও, আমাদের দেশের মূল্যতেও আমরা দেখতে পাই। সাধারণত কিন্তু এই আপনার একবার বেড়ে গেলে তাকে আর আমরা কমাই না। তো এইটা একটা না। ডক্টর সাদাত, আমার এইখানটাতে একটা প্রশ্ন আমার এসেছে, সেটি হলো যে আমরা যুদ্ধ ইরাক এবং যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের যে যুদ্ধ, তার আগে প্রতি ব্যারেল জ্বালানি তেলের এভারেজ মূল্য ছিল $70, সেটিকে আমরা $118 পর্যন্ত এবং স্পট মার্কেটে $200 ছাড়িয়েও আমরা কিনতে দেখলাম। কিন্তু যখন এই যুদ্ধ বিরতি চলছে তখন দেখলাম এই এভারেজ দর $90 নেমে এসছে, $118 থেকে $90 নেমে এসছে। হঠাৎ করে এই মুহূর্তে যখন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমেছে, তখন কেন এই বাংলাদেশের বাজারে দামটা বাড়াতে হলো? প্রথমত হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যদি মূল্য যখন কমেছে, আমরা যখন সাপ্লাইয়ের অর্ডারটা দিয়েছি, আমরা কোন সময়ে এবং কি মূল্যে আসলে কিনেছি সেটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। আমাদের আমদানি খরচ কত পড়লো, সাপ্লাই মানে আমরা ক্রয়াদেশ কখন দিয়েছি, জি, সেটা হচ্ছে আমাদের জন্য জরুরি বিষয়। এবং আমি আগের আলোচনায় বলেছিলাম, আমার মনে আছে, যে জনগণের যেমন প্যানিক বাইং এর জায়গায় সাবধান হতে হবে, সরকারকেও কিন্তু এরকম প্যানিক সোর্সিং এর জায়গায় সাবধান হতে হবে। কারণ কোন সোর্সে, কারণ এইটা কিন্তু খুব ভোলাটাইল মার্কেট রাইট নাও, হ্যাঁ, কারণ আপনার এবং যুদ্ধ বিরতির খবর যখন আসবে মূল্য কমে যাবে, আবার যখন আপনার কোনো একটা নতুন আক্রমণ বা একটু সমস্যার জায়গা হবে আবার সেটা ভোলাটাইল হবে। তো একটু কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করে আমদানির কার্যাদেশগুলো দেওয়া উচিত। তো আপনি কি মনে করছেন যে এই যে দাম, যেটা আপনি বলছিলেন যে দাম বাড়িয়েছে বা সমন্বয় করেছে, এবং সেটি সরকার যে স্পট মার্কেটে বা সিঙ্গাপুর, রাশিয়া বা ইন্ডিয়া থেকে নিতে চাচ্ছিল সেখানে বেশি দামে কিনে ফেলেছে বা সেখানটাতে খরচ বেড়েছে, তারই সমন্বয় করবার জন্য এখন এই পথে এসে সরকারকে দাম বাড়াতে হলে, এমন কিছু? আমি যেটা বলবো, এটা ল্যাগ ডিফেক্ট। তখন আসলে বেশি দামে কিনেছে কিনা, মানে ঠিক ওই মোমেন্টে যে মূল্যে কিনেছে তার পূর্ণাঙ্গ তথ্য আমার হাতে নেই, আমি সেটা বলতে পারবো না, কারণ সেটা কম্পারেটিভ প্রাইস বিবেচনা করে ওই সময়ে আপনার না কিনে কি আরো 2 দিন পরে কিনলে ভালো হতো না, এইসব প্রশ্ন তো থেকেই যায়। অথবা সিঙ্গাপুর থেকে না এনে অন্য সোর্সিং এ গেলে সেইটাকে আমরা এক্সপ্লোর করেছি কিনা। এখন এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমাদের নির্ধারকরা জানেন। আমার কথা হচ্ছে যে আমরা অর্থনীতিবিদ হিসাবে এই সাবধান বাণীগুলো উচ্চারণ করতে পারি, নীতি নির্ধারণ জায়গাটাই কিন্তু তাদেরকে সরকারের হাতে। ধন্যবাদ ডক্টর সাদাত। আমি এবার একটু জনাব শাহজাহান সিদ্দিকী আপনার কাছে আসতে চাই। এই যে সরকারের একটা অনড় ভূমিকা আমরা দেখছিলাম, যে দাম বাড়াবে না, যেটি উনি বলছিলেন যে সরকার বলেছে 1 মাস পর্যন্ত বাড়াবে না, তো 1 মাস, সেটি 1.5 মাসের মাথায়, বেশি সময়ের মাথায় আমরা দেখলাম যে দাম বাড়িয়েছে। এরই মধ্যে IMF এর সাথে একটি বৈঠক শেষ হয়েছে আমাদের সরকারের, এবং 14 সদস্যের প্রতিনিধি দল সেখানে বৈঠক করে সেখান থেকে অমীমাংসিতভাবে সে বৈঠক শেষ হয়েছে। যেটি উনি বলছিলেন যে IMF এর চাপ সমন্বয় করতেই কি আসলে গত পরশু দিনকে IMF এর বৈঠক যেটা শেষ হলো, গতকাল রাতে দাম বাড়ালো, এটি কি IMF এর চাপের কারণেই দামটা বাড়ানো হলো? কিছুটা যোগসূত্র থাকার কথা। প্রথমত বলি, IMF যেভাবে চায় সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্টলি গ্লোবাল প্রাইসের সাথে বাংলাদেশের প্রাইস উঠানামা করবে, কিন্তু আমরা তো সেটা করতে দেই না। একসময় আমাদের পেট্রোলিয়ামের প্রাইস নির্ধারণ করে দিত এনার্জি রেগুলেটরি কমিশন, সেই ক্ষমতা আবার
বিগত সরকার শেষের দিকে সে ক্ষমতা সিজ করে মন্ত্রণালয়কে দিয়েছে। না, বেগম খালেদা জিয়ার আমলেই এনার্জি রেগুলেটরি কমিশনটা গঠন করা হয়েছিল এবং আমরা দেখতাম যে যখনই কোনো জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়াতে হলে তার আগে একটি গণশুনানি হতো। গণশুনানির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিপিসি বা যারা দাম প্রতিষ্ঠান তারা একটি দামের কথা বলতো, সরকার সেটির উপরে শুনানি নিত, গণশুনানি হতো এবং সেখান থেকে কমিশন শুনানি করতো এবং সেটির প্রেক্ষিতে একটি দাম নির্ধারণ হতো। কিন্তু এখন দেখছি না, ওই পদ্ধতিটাও মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নয়। কারণ হচ্ছে যে আপনি যদি আমেরিকা বা কানাডার মার্কেটে প্রাইস দেখেন, ওরা কিন্তু খুব ট্রান্সপারেন্ট। গ্লোবাল মার্কেটে প্রাইস কত, ওইটার ইম্পোর্ট কস্ট কত, ওইটা সবাই বোঝে। একজন সচেতন মানুষ ক্যালকুলেট করলে নিজেই বলে দিতে পারে প্রাইস বাড়বে কি বাড়বে না। কিন্তু আমাদের দেশে এনার্জি রেগুলেটরি কমিশন অথবা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার। আচ্ছা, এই সিদ্ধান্তগুলো সাধারণত রাজনৈতিক হয়। সরকার কখন দাম বাড়াবে কখন কমাবে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়। পেট্রোলের দাম বাড়বে কি কমবে এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা একেবারে অর্থনৈতিক। আর আমাদের দেশের জটিলতা হচ্ছে যে আমরা সরকার পেট্রোল ইম্পোর্ট করে ওইখান থেকে কাস্টমস ডিউটি নেয়, তারপরে আবার বিক্রি করার সময় সাবসিডি দেয়। তো মানে টোটাল ব্যাপারটা একটা গোলমেলে গোজামিলের ব্যাপার, দ্বিচারিতা রয়ে গেছে। তুমি যদি সাবসিডি দিবা তাহলে ট্যাক্স নিচ্ছ কেন? এটা জিরো ট্যারিফে ইম্পোর্ট হবে না কেন? তারপরে এটাকে রেস্ট্রিক্টেড, এটা সরকার নিজে ইম্পোর্ট করে, পেট্রোলিয়াম কর্পোরেশন এটা ইম্পোর্ট করতে দেওয়া হয়। এখন এই সাবসিডির সাথে প্রাইস ফিক্সেশন এবং ডেলিভারি সবকিছুর ভিতরে দুইটা জিনিস লুকানো আছে। একটা হচ্ছে ইনএফিশিয়েন্সি আর আরেকটা হচ্ছে দুর্নীতি। আমরা আমাদের যে আমদানি খরচ, ডেফিনেটলি এটা যদি মুক্ত বাজারে ওপেন মার্কেটে কম্পিটিশন করে ইম্পোর্ট করা যায় তাহলে এত ইম্পোর্ট কস্ট পড়বে না, অর্থাৎ সেখানে প্রাইস কিছুটা কমবে, কস্ট কমে যাবে অ্যাটলিস্ট। তো এখন সরকারের বর্তমান যে প্রাইস বাড়ানো, আমরা বাড়াবো না আপনি যেটা বললেন যে 260 ডেজ এর অ্যাচিভমেন্টের কথা বলতে বলতে হঠাৎ করে এটা প্রাইস বাড়িয়ে দিল। এইটা হচ্ছে যে তার মানে কিছুটা সমন্বয়হীনতা, কিছুটা সাডেন সিদ্ধান্ত, দাও বাড়িয়ে দাও, একটা নির্দেশ আসলো হয়ে গেল। এইটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা আসলে কন্ট্রাডিক্টরি কথা নিজেকেই বলতে হবে। প্রথমে এই জন্য আমি ক্লিয়ার করে নিলাম যে আমাদের দেশে যেভাবে প্রাইস বাড়ানো হয় এটা আন্তর্জাতিক কোনো নিয়ম কানুন মানা হয় না। আচ্ছা, এখন প্রাইস বাড়লো কেনই বা বাড়ানো হলো? আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি 20 টাকা বাড়ালেন কেন, 15 টাকা বা 30 টাকা নয় কেন, এই প্রশ্নে কিন্তু কোনো উত্তর দিতে পারবে না মন্ত্রণালয়, আমার ধারণা, কারণ ওদের প্রয়োজন হয় না এটা দেওয়ার। এইটা করা হয়েছে রাজনৈতিক কারণে, ভেবেছে যে ঠিক আছে এখন একটু প্রাইস বাড়ানো যায়। কারণ যুদ্ধের শুরুতেই সারা দুনিয়াতে কিন্তু ওপেন মার্কেটে বিভিন্ন দেশে কিন্তু প্রাইস বেড়ে গেছে, শুধু আমরাই ধরে রেখেছি। তো কেন রাখলাম এখন আবার হঠাৎ করে ছেড়েই বা দিলাম কেন? যেটি ডক্টর ওয়াসেল বলছিলেন, একটি নতুন রাজনৈতিক সরকার, তারা চেষ্টা করেছিল যে যাতে জনদুর্ভোগটা না বাড়ে, সেই চেষ্টাটা করেছিল। দুর্ভোগটা কি কম হয়েছে? আপনার দুর্ভোগের কথা বলছেন, দুর্ভোগের সাথে ক্ষতিটা আপনি বিবেচনা করেন। সেই ক্ষতিটা হচ্ছে যে পেট্রোল ডিজেল না পাওয়া যাওয়ার কারণে ট্রান্সপোর্টেশন সেক্টরে একটা স্থবিরতা এসছে, প্রাইস বেড়ে গেছে, প্রোডাকশন উৎপাদনে একটা স্থবিরতা এসে গেছে। এখানে একটা মারাত্মক জিনিস বলি, ডক্টর সাদাত আমার সাথে একমত হবেন অর্থনৈতিক কারণে। সেটা হচ্ছে যে আমরা রিনিউয়েবল এনার্জিতে কেন যাই না? আমরা সাবসিডি দিয়ে ডিজেলটাকে এমন জায়গায় নিয়ে রেখেছি যে আমরা ওইটা দিয়ে যদি ইলেকট্রিসিটি জেনারেট করি বা জেনারেটর চালাই তাতে সস্তা হয়। আমরা রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্ট করি না, আমরা আগ্রহ দেখাই না। সেটি তো দীর্ঘমেয়াদী উদ্যোগের ব্যাপার না, এটার সাথে সিরিয়াস পলিসি জড়িত। হ্যাঁ, আমরা রাজনীতি করার জন্য এই কাজগুলো করি, কিন্তু এটা যে লং টার্ম ইম্প্যাক্ট, এটা সাংঘাতিক ক্ষতিকর। আপনার পাশাপাশি দুইটা দেশের এক্সাম্পল দেই। পাকিস্তানে এখন 50% ইলেকট্রিসিটি রিনিউয়েবল এনার্জি থেকে আসে। এটা কেন আসছে? এটা কি সরকার করেছে? আমাদের দেশের মতো বেসরকারি খাতে ব্যক্তি উদ্যোগে ওরা প্রায় সবগুলো হাউস হোল্ড ইয়েতে চলে গেছে, রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে, সোলারে। আমাদের দেশে প্রায় 1 লাখের মতো না আরো বেশি পাম্প আছে, পানি তোলার ডিপ টিউবওয়েল, এগ্রিকালচার পারপাসে। তার কয়েক হাজার কিন্তু এখন অলরেডি সোলারে চলে গেছে। এই সোলার ইয়েতে যাওয়াতে ওদের জিরো এনার্জি কস্ট। অর্থাৎ ব্যক্তি পর্যায়ে যদি এই নির্ভরতা বলছি, এখন আমরা
ব্যক্তি পর্যায়ে যাচ্ছে না, এই জন্য যে কে এখানে ইনভেস্টটা করবে। সরকার যদি ইনভেস্ট করে, সরকারও করে না, কারণ কেন করে না এই প্রশ্নের উত্তর সরকার সম্ভবত দিতে পারবে না, তাদের কি উত্তর আছে, কারণ আমি কখনো দেখি না যে কেন সেটা করে না। 1000 সোলার ইউনিট, 1000 ডিস্ট্রিবিউটর যদি সাকসেসফুলি জিরো ইয়েতে এনার্জিতে চলতে পারে, হ্যাঁ, তাহলে আমরা বাকি যে 1 লক্ষ আছে বা 1.5 লক্ষ আছে এগুলোকে আমরা কেন করি না? ধন্যবাদ ডক্টর শাহজাহান সিদ্দিক। আমরা আরো শুনবো আপনার কথা, কিন্তু নিব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির শঙ্কা। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক, এবং রয়েছেন ডক্টর ওয়াসিল বিন সাদাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক IB-এর। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আমি আবার আলোচনায় ফিরতে চাই। ডক্টর ওয়াসিল বিন সাদাত, আপনার কাছে। আমরা প্রায়শই শুনে থাকি যে সরকার খুব বড় ধরনের সাবসিডি দিয়ে থাকে জ্বালানিতে। আবার গত সরকারের সময় আমরা এও শুনেছি যে আন্তর্জাতিক বাজারে যখন তেলের মূল্য পড়ন্ত বা কমেছে, তখনও সরকার, আমরা যদি একেবারে স্পেসিফিক বলি, 2022 সালের আগস্টে প্রায় 44% করে দাম বাড়িয়েছিল এই জ্বালানি তেলের। এবং তখন আপনাদের বিশ্লেষণে বেরিয়ে এসছে, বিশেষ করে জ্বালানি বিশেষজ্ঞদের বিশ্লেষণে, যে বিপিসি এখন ভর্তুকি নয় বরং লাভ করছে, আন্তর্জাতিক বাজারের চেয়ে অভ্যন্তরীণ বাজারে দাম বাড়াচ্ছে। এবং বলা হচ্ছিল যে বিপিসিকে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভর করবার জন্য এটি করা হচ্ছে। কিন্তু সেটি যদি হয়ে থাকে, তাহলে এবছরের বাজেটে যে সাবসিডির জন্য যে টাকা বরাদ্দ রাখা হয়েছিল, তারও প্রায়, আমি যেটি বলছিলাম, যে আরও বেশি 39,000 কোটি টাকা আরও সংযোজন করতে হবে এই জ্বালানি খাতে ভর্তুকির জন্য। এই পরিস্থিতিটি কেন? প্রথমত হচ্ছে যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে আপনার এই যে সাম্প্রতিক যেই হিসাবটা, প্রায় 40,000 কোটি বা 39,000 কোটি টাকা এক্সট্রা যে সাবসিডির কথা বললেন বিগত, এইটা দিস ইজ ডিউ টু দ্য ওয়ার। এর ফলে আসলেও ধরেন আপনার গ্লোবাল প্রাইস তো আমরা কিনেছি, আমরা জানি যে বেশ মূল্য দিয়ে আমরা কিনেছি, কিন্তু আমাদেরকে কম দামে, মানে আমরা দাম বাড়াইনি সেই অনুযায়ী। কিন্তু এখানে কথা হচ্ছে যে যে জ্বালানিটা তখন আমরা দিচ্ছিলাম, সেটা আমরা কোন প্রাইসে কিনেছিলাম। আসলে আমাদের এনার্জি অ্যাকাউন্টিং এইটা খুবই নন ট্রান্সপারেন্ট, এবং এটা আমার কাছে মনে হয় ডিজিটাল যুগে এইটা আসলে অনেক বেশি ট্রান্সপারেন্ট করা সম্ভব। মজুদ কি পরিমাণ আছে আমাদের, আমরা কখন কি দামে কি তেলটুকু আনছি, কত টাকায় আনছি, কত টাকায় কি বিক্রি করছি, এবং তার মাঝখানে অবভিয়াসলি আপনার সঞ্চালন এবং মেনটেনেন্সের যে খরচ, হ্যাঁ, এইগুলোকে ধরে নিয়ে দামটা কি যৌক্তিক পরিমাণে আছে কিনা, এই মডেলিং এবং এই আপনার এই জিনিসটা কিন্তু করা খুবই সম্ভব, এবং আগে থেকে প্রেডিকশন করাও সম্ভব, বাইরের দেশে হয়, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে প্র্যাকটিসটা নাই। তো এই জিনিসটা করা উচিত। তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে যে প্রশ্নগুলো করেছেন, যে কম দামে কিনে আমরা বেশি দামে বিক্রি করছি। এখন কথা হচ্ছে যে আমরা ওই যে তখন আসবে যে কোন সময়ের তেল আমরা কোন সময় বিক্রি করছি, এটার একটা অ্যাভারেজ করে, যাই হোক, এটা আপনার ম্যাথোডোলজিক্যালি আমরা একটা জায়গায় কিন্তু হিসাবে পৌঁছাতে পারবো যে আসলে আমরা কতটুকু ইফিশিয়েন্টলি এই টোটাল ট্রান্সমিশনটা করতে পারছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতি তো চরমভাবে আছে। এটা আপনি দেখেন যে আমরা বলছি বটে যে বাজারে কিছু মজুদদারি হয়েছে এই রিসেন্ট ক্রাইসিসের সময়। তো এটা কিভাবে হলো? শুধু কি প্রাইভেট সেক্টর তার জন্য দায়ী? মানে প্রাইভেট সেক্টর বলতে আমি বুঝাতে চাচ্ছি যে পাম্পগুলো আছে, সেই পাম্পগুলো থেকে কি শুধু লিকেজ হচ্ছে? পেট্রোলিয়াম ডিপোগুলো থেকে কি হচ্ছে না? বা ইন বিটুইন কি হচ্ছে না? বা এই জিনিসটা কি মনিটর করার কোনো জায়গা আছে? তার মানে দুর্নীতি কিন্তু প্রতিটা জায়গাতেই আপনার আছে, এবং সেজন্য এই সাবসিডির যে হিসাবটা, আমার মনে হয় যে এখানে দুর্নীতির একটা অংশ কিন্তু এই সাবসিডির থেকে চলে যায়। কারণ যদি বিপিসি আপনার লাভে চলে থাকে, তাহলে সেই টাকার হিসাবটা কোথায়?
সে টাকার হিসাব তো আমি মিলাতে পারছি না। অর্থাৎ বলা চলে লাভের গ্রুপই প্রায় খাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যেটি হলো আমরা শুনেছি 28শে ফেব্রুয়ারি যুদ্ধ যখন শুরু হলো ইরানের সাথে প্রথম, তখন আমরা শুনেছিলাম যে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থা থেকে বলেছে যে বাংলাদেশের মজুদ খুব শক্ত আছে জ্বালানির, এবং সেটি 38 থেকে 40 দিন চলবার মতো মজুদ বাংলাদেশের আছে। তো সেটি যদি হয়ে থাকে, যুদ্ধ চলেছে কদিন, এবং এর মাঝখানে আমি যদি ধরি যে 38 দিনের মজুদ আছে, তো মজুদ থাকলে সেই সময় তো যেটি বলছিলাম যে $70 কেনা অয়েল, সেটির মজুদ, সেটি এখানে আবার বাড়তি সাবসিডি কোথায় গেল? আবার এই 18 দিন বা 20 দিনের মাথায় যদি আপনি বলেন, এখানে 18 দিনও না, 40 দিন থেকে বা 38 দিন থেকে আজকে যদি 19 তারিখ আপনি কদিন মাইনাস করবেন, এখানে 10 থেকে 12 দিনের গ্যাপ। এর মধ্যে এত 40,000 কোটি টাকা গেছে, আর 44,000 কোটি টাকা গেছে, আর 39,000 কোটি টাকা লাগবে, কিভাবে সম্ভব? না, এটাই অঙ্কর হিসাব তো মিলবে না। এই জন্যই তো বলছি, কারণ আপনি তো মানে এই তথ্য যদি আপনার কাছে না থাকে, আপনি হিসাব মিলাবেন কি করে? তো আমার একটা জিনিস হচ্ছে, মানে কথা হচ্ছে যে এইটা কিন্তু খুব জটিল কিছু না। একটা ডিজিটাল সিস্টেম যেখানে আমরা ট্র্যাক করতে পারবো যে আমাদের কি পরিমাণ জ্বালানি আছে, এবং এই যে আপনি আমাকে বললেন একটা 38 দিন বা 40 দিন, তো আমার এই টোটাল, আমি তার আগে একটা প্রশ্ন করব, আমার দেশের ডেইলি ডিমান্ড কতটুকু তা কি আমি জানি? অবশ্যই জানি, কিন্তু সেটা কি আমাদের সামনে জনসম্মুখে প্রকাশিত? আমরা কি জানি যে আমাদের কৃষি সেক্টরে কতটুকু দরকার? জানি, কারণ ওই জানার উপরে ভিত্তি করে আমি একটা জিনিস বলতে চাই যে সাবসিডি লাগবে, কিন্তু এটা ডাইরেক্টলি এইভাবে আপনার জার্নালি সেক্টরকে না দিয়ে অন্য কোনো উপায়ে যদি আমি আমার কৃষককে পৌঁছাতে পারি, কারণ আমার জ্বালানিটা দরকার হচ্ছে কৃষি ক্ষেত্রের জন্য, মানে সাবসিডিটা দরকার, ঠিক আছে, আমার কলকারখানার জন্য অথবা আপনার ট্রান্সপোর্ট সেক্টরের জন্য না। সেখানে আপনার কম্পিটিটিভ প্রাইসে যেটা আমার রাখা দরকার তাই থাকতে হবে। তাহলে আসলে যেটা বলা যে বাজারে প্রাইস থাকবে কম্পিটিটিভ, কিন্তু কৃষককে সাবসিডি দেওয়া হবে ডাইরেক্টলি অন্য কোনো উপায়। তো এইটাই আসলে আপনার গুড প্র্যাকটিস বা ইফিশিয়েন্ট প্র্যাকটিস হওয়া দরকার। ধন্যবাদ ডক্টর ওয়াসিল সিদ্দিকী আপনাকে। ওয়াসিল সাদাত, আমি এবার একটু আসতে চাই MS জনাব শাহজাহান সিদ্দিকী আপনার কাছে। আমরা শুনছি সরকার পক্ষ থেকে বারবার বলছে পর্যাপ্ত মজুদ আছে, ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ আছে, এত মজুদ কখনো ছিল না। আবার সেটি সত্যতাও কিছুটা খুঁজে পাই। আমরা অকটেন দেখলাম যে প্রাইভেট কোম্পানিগুলো থেকে যে সরকার অকটেন কিন্তু সেটি বন্ধ করে দিয়েছে। তার মানে হলো আমার এখন আর মজুদ যে পরিমাণ রাখার, সেই মজুদদার বা সরকারের সংরক্ষণের আর সুযোগ নাই, এত পরিমাণ আছে। তাহলে এই যে আপনি যেটি বলছিলেন যে গাড়ির দীর্ঘ সারি, মোটর সাইকেলের দীর্ঘ সারি, কেন? আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা আছিল, তবে আপনি রাজনীতি করেন কিনা। প্রথমত আমার ঘরে জায়গা নেই অকটেন রাখার, যাদের কাছ থেকে কিনতে প্রাইসে তাদের নিষেধ করে দিয়েছি, তারপরে আমি বাজারে যা চাহিদা তাই দিতে পারি না। কথাটা কি মিললো? হ্যাঁ, আমি সেটাই তো বলছি যে কেন এই পরিস্থিতি। এটার টোটাল প্রথম থেকে আমরা যে আলোচনা আসছিলাম সেটা হচ্ছে যে আমরা কোনো কিছুই ট্রান্সপারেন্ট না, আমরা কোনো কিছুই লজিক দিয়ে চলে না। কেন প্রাইস হঠাৎ করে বাড়লো গতকাল রাতে, এটার কোনো যুক্তি নাই। কত বাড়বে, 15 টাকা বাড়বে না 30 টাকা বাড়বে, সেটা আমরা জানি না। কেন বাড়লো সেই যুক্তি নাই। এগুলো হচ্ছে কি, প্রথমত সাবসিডিটাই ক্ষতিকারক অর্থনীতির জন্য। কারণ যখন আপনি সাবসিডি দিবেন, আপনি সুযোগ সৃষ্টি করলেন ইনএফিশিয়েন্ট হওয়ার জন্য। ডাইরেক্ট সাবসিডিটা ক্ষতিকারক আপনি বলছেন? যে কোনো ধরনের সাবসিডি, এটা IMF এর মতো ভাষায় কথা বলছি, কেউ কেউ হয়তো বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখনই আপনি সাবসিডি দিলেন, এটার মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের গার্মেন্টসগুলোর গ্লোবাল কম্পিটিটিভ প্রাইসে বিক্রি করি। আমরা যখন র মেটেরিয়ালস ইম্পোর্ট করি, গ্লোবাল কম্পিটিটিভ প্রাইসে ইম্পোর্ট করি, তো পেট্রোলের সাবসিডি কেন দিতে হবে? অথবা আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি। সেই জন্য বলে আমাদের যে হোল সিস্টেমটাই, অর্থনৈতিক পলিসি বলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইফিসিয়েন্সি, সবকিছুতে আমরা কিছু পিছিয়ে আছি। তো সেই জন্য IMF এর মতো অর্গানাইজেশনগুলো বলে যে তোমরা এইসব সাবসিডিটা সব তুলে দাও, মার্কেটটাকে ওপেন আপ করো, কম্পিটিশন আসুক। যেমন ধরো আমাদের দেশে পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট করতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না, এই প্রশ্নের উত্তর বললে লম্বা এক বক্তৃতা দিবে যে ওরা মিসইউজ করবে, এটা করবে, সেটা করবে। আমাদের দেশে
প্রায় 10 থেকে 12টা এয়ারলাইন বন্ধ হয়ে গেছে, আপনি জানেন? এটা কি গবেষণায় দেখা গেছে? ওরা বলছে যে আমরা সার্ভাইভ করতাম, আমাদেরকে পেট্রোল বিক্রি, ফুয়েল, জেট ফুয়েলটা দেয় হলো লোকাল পদ্মা, মেঘনা, যমুনা, ওরা ইম্পোর্ট করে, ট্যাক্স দেয়, ওরা ইনএফিসিয়েন্সি দেখায়, দুর্নীতি করে, এরপর একটা প্রাইস ফিক্স করে ওদেরকে দেয়। ওই প্রাইসে জেট ফুয়েল কিনে প্লেন চালালে ওদের লাভ হয় না। সাম্প্রতিক আমরা যে জেট ফুয়েলের দাম খুব বেড়ে গেছে, সাম্প্রতিক সবসময় বাড়তি ওটা। এখন ওরা বলছে, ওরা একবার দাবি তুললো প্রেস কনফারেন্স করে, যারা অ্যাসোসিয়েশন, যে আমাদেরকে যদি তোমরা চাও যে আমরা মার্কেটে থাকি, তাহলে আমাদেরকে আমাদের রিকোয়ারমেন্ট আমদানি করার সুযোগ দেওয়া হয়, আমরা নিজেরা বিদেশ থেকে জেট ফুয়েল আমদানি করব, আমরা নিজেরা আমাদের প্লেন চালাবো। কোনো সরকার, কোনো পক্ষ থেকে এটার উত্তর দেওয়া হয়নি। আমার বক্তব্য হচ্ছে, তার মানে এখানেই হচ্ছে আসল সমস্যাটা। আমরা যত আলোচনা করছি, আপনি যত প্রশ্ন আমাদেরকে আজকে করছেন, সবগুলি প্রশ্নের ভিতরে কিন্তু আমি উত্তর সরাসরি না দিয়ে আমি গোড়াতে যাওয়ার চেষ্টা করছি, যে এত বেশি পেট্রোল আমাদের অকটেন আমাদের স্টকে, মার্কেটে 2 কিলোমিটার লাইন গাড়ির দিতে পারছি না। আমার গাড়িতে গতকাল পেট্রোল পাই না, আমি আজকে বিকেলবেলা বনানী যাব, যেতে পারবো না, আমি যাব না, সিদ্ধান্ত নিয়েছি। কেন? তাহলে মিসম্যাচ হয়ে গেল। সুতরাং এইটাকে কে কি বললো, কে কিভাবে ভাবলো, এগুলো সবকিছু বাদ দিয়ে আমাদেরকে আসলে একটু মার্কেট ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে ইফিশিয়েন্ট হইতে হবে। এখন আপনি সরকারকে ইফিশিয়েন্ট হইতে বলবেন, হিস্টোরিক্যালি সরকারি কর্মকর্তারা ইফিশিয়েন্ট হইতে পারে না, এটা বললে কেউ রাগ করতে পারে, কারণ এটা ওদের কমিটমেন্ট না। তারা যেভাবে কাজ করে, এটা বিজনেস প্রতিষ্ঠান যেভাবে চলে, একজন এন্টারপ্রেনার যেভাবে কমিটমেন্ট নিয়ে চলে, যে ইফিসিয়েন্সিতে তার টার্গেটটা থাকে, নেক থাকে ওইখানে, যে আমি কম খরচে ভালো প্রোডাক্ট তৈরি করব। আর সরকারি কর্মকর্তা হলো যে আমরা রুলস রেগুলেশন মেনে চলে আমরা সব ফর্মালিটি মেনটেন করব, কোনো কিছুর ব্যত্যয় হতে দেব না, তারপরে যে প্রোডাক্ট ইম্পোর্ট করব, যে কস্টটা হবে সেটার সাথে আমরা প্রফিট যোগ করব, তারপরে আমরা বিক্রি করব, সেটাই স্ট্যান্ডার্ড প্রাইস। যখনই ওইটা বিক্রি করতে পারে না, তখনই সাবসিডির প্রশ্ন আসে। আর এলডিসি গ্রাজুয়েশনের কথা তো আমরা বলতে বলতে মাথার খারাপ করে ফেললাম। এলডিসি গ্রাজুয়েশন হলে আমরা কিন্তু কোনো সাবসিডি দিতে পারবো না। এখন আপনি হয়তো বলবেন যে আমরা এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার কথা বলছি, আমরা আরো 100 বছর পিছিয়ে দিতে পারলে আরো খুশি হব। 2 বছর 3 বছর পিছিয়ে গেছে না? 2015 সালে আমরা জানি আমাদের গ্রাজুয়েট হবে, আমরা 1 ইঞ্চি অগ্রসর হয় নাই। সামান্য পরিমাণ পরিবর্তন, আমাদের নীতির পরিবর্তন করে। সেটা তো বেসরকারি খাত থেকে কেন হলো না? তাহলে বেসরকারি খাতে কিছু করার নেই, এখানে তো বেসরকারি খাতে সক্ষমতার উপর নির্ভর করে। না, এই কথাটা একদমই কথা সত্যি না। এটা হলো স্টেট পলিসির ব্যাপার। আপনি 7 দিনে একটা মাল ছাড় করাবেন পোর্ট থেকে, না একদিনে করবেন, এটা বেসরকারি খাতের কিছুই নাই। আমাদের সক্ষমতার ব্যাপার, এটা সক্ষমতার ব্যাপার, কাস্টমসের সক্ষমতার ব্যাপার, ট্যাক্সের সক্ষমতা, ইফিসিয়েন্সির ব্যাপার। অ্যাডভান্স ট্যাক্স আপনি নেবেন কিনা, কাস্টমস ডিউটি নেবেন কিনা, না জিরো ট্যাক্সে আসবেন। আপনি এখন 2026 সালের ডিসেম্বরে যে প্রোডাক্টটা বিক্রি করবে, সেই ইন্ডাস্ট্রি 2026 সালের জানুয়ারিতে র মেটেরিয়ালস ইম্পোর্ট করেছে, তখন আপনি তার কাছ থেকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে ফেলেছেন। হ্যাঁ, তো এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যখন নিলেন, ভ্যাট নিলেন বেশি করে, কাস্টমস ডিউটি নিলেন, তার মানে সে যে টাকাটা আদায় করবে কনজিউমার কাছ থেকে, তার 1 বছর 1.5 বছর আগে আপনি তার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিলেন। এগুলো আমাদের ইফিসিয়েন্সি কমায়। মানে আপনি বলছেন যে এই যে অকটেনের বলা হচ্ছে যে মজুদ আছে, কিন্তু লাইনে দাঁড়িয়ে লোকজন পাচ্ছে না, এটি শুধুমাত্র ইফিসিয়েন্সির অভাবেই এই পরিস্থিতি। ইফিসিয়েন্সির অভাবে, রাজনৈতিক কারণে আমরা সঠিক কথা বলি না, পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অভ্যস্ত হয়ে গেছি, মনে যেন সরকারি থাকলে সবকিছু ঠিক আছে, আর বিরোধীতে গেলে কোনো কিছুই ঠিক নাই। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং সরকারকে একটু আগে যে আমি আপনাকে বলেছি, যে আমেরিকা বা কানাডা একজন সচেতন নাগরিক নিজেই ক্যালকুলেশন করে বলে দিতে পারে যে পেট্রোলের দাম আগামীকাল কি হওয়া উচিত, কারণ তারা আমরা বলতে পারি, কিন্তু আমরা কিছুতেই এটা বলতে পারবো, কারণ আমাদের কাছে কোনো তথ্য নাই। ধন্যবাদ জনাব এম.এস. সিদ্দিকী। আমরা আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক, নিচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমি সরাসরি ফিরতে চাই ডক্টর ওয়াসেল বিন সাদাত। আমরা
এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বা মূল্য সমন্বয় যে নামেই বলেন না কেন, যেটি হলো গত মধ্যরাত থেকে, এখন চারদিকে একটি শঙ্কা তৈরি হয়েছে, এই বুঝি সব গেল, এবার বুঝি সবকিছু তেতে উঠলো, উনুনে ঘি ঢালা হলো। এই শঙ্কাটি আসলে কতটুকু যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। আপনি দুইটা শব্দ ব্যবহার করেছেন, দুটোকেই আমি হাইলাইট করবো। একটা হচ্ছে শঙ্কা আর একটা হচ্ছে যৌক্তিক। শঙ্কা কখনো যৌক্তিক হয় না। তো এখন যেটা হচ্ছে যে শঙ্কার পিছনে কারণ আছে, ঠিক আছে। আর এই অর্থনীতিতে যেটা হয়, এই শঙ্কার থেকেই আপনার বিভিন্ন অর্থনৈতিক যে এজেন্টগুলা, সেটা আপনার কনজিউমার হোক, প্রাইভেট সেক্টর হোক, এরা কিন্তু এই তাদের প্রেডিকশন বা শঙ্কার উপরে ভিত্তি করে বা এক্সপেকটেশন যেটা আমরা বলি, তার উপরে ভিত্তি করে কিন্তু তার পরবর্তী পদক্ষেপগুলো সে ঠিক করে। তো মূল্যস্ফীতি, এবং এতে অনেক সময় যেটা হয় যে এক্সপেকটেশনের কারণে আপনার ইনফ্লেশন ঘটে, ঠিক আছে। সো এইটা ঘটার একটা প্রাথমিকভাবে প্রথম কথা হচ্ছে শঙ্কাকে যদি আপনি নীতি নির্ধারক মহল থেকে কোনোভাবে যদি আপনি একটু স্বস্তির জায়গা যদি না দিতে পারেন, তাহলে এই শঙ্কার থেকেই কিন্তু একরকমের মূল্যস্ফীতি জেনারেট হতে পারে। কারণ তখন বিভিন্ন লোক কিন্তু সুযোগ নিয়ে, ধরেন দাম বাড়ার কারণ নেই বা যতটুকু বাড়া উচিত তার থেকে সে দাম বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, এখন মূল্য বৃদ্ধি হলে কি হবে? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে নীতি নির্ধারকদের থেকে, আমি যেটা মনে করি খুবই জরুরি, যে এই মূল্য বৃদ্ধিটা কোনো পার্মানেন্ট লেভেলের মূল্য বৃদ্ধি নয়। এই মেসেজটা খুব ক্লিয়ারলি দিতে হবে যে এই মূল্য বৃদ্ধিকে আমরা প্রতি মাসে আমরা দেখব, হ্যাঁ, মনিটর করব, এবং সে অনুযায়ী এটা মার্কেট প্রাইস ওয়াইজ আমরা এটাকে উপর নিচ করব। জ্বালানি তেলের তাহলে যেটা হবে যে এটার একটা পার্মানেন্ট শক হিসাবে আসবে না। আচ্ছা, এখন এটার ফলে যেটা ঘটবে যে প্রথমত হচ্ছে জ্বালানি তেলের যখন মূল্য বাড়ে, তখন দেখেন উৎপাদন খরচ সব সেক্টরে বেড়ে যাবে। তো উৎপাদন খরচ যদি বেড়ে যায়, তখন কিন্তু আপনার প্রোডাক্টের দাম বেড়ে যাবে, এবং আলটিমেটলি কার উপরে যে আপনার কোপটা পড়বে? কনজিউমার, চিরজীবন তাদেরকেই দিতে হয়। তো আমরা কিন্তু এভাবেই বেশ হাই এন্ড প্রায় 9 to 10% মূল্যস্ফীতি ইনফ্লেশনের ভিতর দিয়ে যাচ্ছি। তো সেটা কিন্তু এখন ডাবল ডিজিটে আরো শক্তভাবে ঢোকার একটা শঙ্কা আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে পরিবহন সেক্টর, হ্যাঁ, মানুষের যদি মধ্যবিত্তদের কথা বলেন, বিশেষ করে শহরের যারা, তাদের কিন্তু জীবনযাত্রার একটা বড় অংশ জুড়ে এবং তাদের খরচের বড় একটা অংশ কিন্তু এই পরিবহন সেক্টর। এবং পরিবহন সেক্টরে অবভিয়াসলি তাদের মূল জিনিস হচ্ছে তেল, এবং দেখবেন যে এই তেল বৃদ্ধির কারণে আমার ধারণা যে তারাও কিন্তু এই ভাড়া বৃদ্ধির একটা জায়গায় যাবে না, এই সবগুলা কোপ আবার যে কিন্তু মানুষের জীবনযাত্রার উপরে পড়বে। তো ওভারঅল মানুষের রিয়েল আয় আরো কমে যাবে। তো সেটা থেকে এক ধরনের সামাজিক অস্থিরতাও তৈরি হতে পারে, এবং মনে রাখবেন যে কোনো গণতান্ত্রিক সরকারের জন্য অর্থনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইনফ্লেশন হচ্ছে সবচেয়ে, এবং আপনার যদি কর্মসংস্থানের তারা সংস্থান না করতে পারেন, এই দুটাই কিন্তু এখন আমাদের অর্থনীতির বড় ধরনের চ্যালেঞ্জ। তার উপরেই মরার উপরে খরার ঘা হিসাবে এই ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলো চলে আসতেছে। কারণ এটা তো শুধু আপনার এই যে আমাদের উৎপাদন খরচ, মানে যেটা ফিউচার একটা ইম্প্যাক্ট পড়বে তা না, অলরেডি আমাদের রিজার্ভের উপর ইম্প্যাক্ট পড়তেছে, ঠিক আছে, আমাদের ব্যাংকিং সেক্টরের উপর ইম্প্যাক্ট পড়তেছে। সরকারকে আপনি দেখবেন যে ব্যাংক থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোন করতে হচ্ছে, এবং আলটিমেটলি এর ফলে কি হচ্ছে? প্রাইভেট সেক্টর লোন করার যে তার যেই সক্ষমতা সেটা কমে আসছে। তো এই সব কিছু মিলিয়ে অর্থনীতি কিন্তু খুব একটা স্বস্তির জায়গায় নেই। আমি বলবো সরকারের জন্য বিশাল এক চ্যালেঞ্জ নিয়ে আসবে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। ধন্যবাদ। আপনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে চ্যালেঞ্জের কথা বলছেন। আমাদের অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো তেল থেকে সেগুলোকে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন যদি জ্বালানি তেলের যে মূল্যটা বেড়েছে, তাতে কি এই বেশি দামে তেল কিনে যে বিদ্যুৎ উৎপাদন করে, তারা কি এই কম দামে এই এখন যে প্রাইসে বিদ্যুৎ কিনে তারা কি সেগুলো চালাবে, নাকি তারাও বিদ্যুতের দাম বাড়ানোর একটি শঙ্কা আছে এখানটাতে? অবশ্যই, কারণ প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রাইভেটলি পরিচালিত, আর প্রাইভেট সেক্টর আপনার লাভ ছাড়া
তারা কখনোই কোনো বিজনেস ডিসিশন নেবে না। তো তার মানে হচ্ছে তাদের যে র ম্যাটেরিয়ালসের যে খরচ, তার উপরে তাদের অপারেটিং এক্সপেন্স যোগ করে, প্রফিট যোগ করে যেটা হবে, সেই প্রাইসই তারা বিদ্যুতের প্রাইস ঠিক করবে এবং সরকারকে সেখানেই নেগোশিয়েট করতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু প্রোডাকশনে যাবে না। তার মানে হলো বিদ্যুতের দাম বাড়ারও একটি সংখ্যা আমরা হ্যাঁ, বিদ্যুতের আপনার এনার্জির ওভারঅল আপনার একটা দাম বৃদ্ধির সংখ্যা রয়েছে। এখানে একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সোলার এনার্জির কথাটা। আসলে সোলার এনার্জির জন্য সরকারের ইনভেস্টমেন্টের দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে যে পর্যাপ্ত নীতি সহায়তা, পলিসি সাপোর্ট এবং আপনার আপনার যেটাকে আমরা বলি ইনসেনটিভ, পলিসি ইনসেনটিভ, যার ফলে প্রাইভেট সেক্টর এবং কনজিউমাররা তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে আপনার এই সোলার নিজের চাহিদা যাতে নিজেই পূরণ করতে পারে সেই আয়োজন করে দিতে লাগবে সরকারকে। ধন্যবাদ ডক্টর ওয়াসেল বিন সাদাত। জনাব শাহজাহান সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই। আমরা তো শুধু শঙ্কার কথা বলছিলাম, শঙ্কা আছে, আরও শঙ্কার পদধ্বনি, কিন্তু এখান থেকে সরকারের বেরিয়ে আসবার বা জনগণকে উনি যেটি বলছিলেন যে অস্বস্তি অর্থনীতিতে আসতে পারে, এই অস্বস্তি থেকে স্বস্তিতে ফিরবার জন্য সরকার কি করতে পারে বলে মনে করেন আপনি? সরকার যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ডক্টর সাদাত যেটা বললো যে মুদ্রাস্ফীতিটা বিরাট এক চ্যালেঞ্জ, সেটার সাথে সাথে আরো যেটা জিনিস হচ্ছে যে উৎপাদন কমে যাচ্ছে। দেশের মার্কেটে এখন যে পরিমাণ টাকা আছে তার থেকে প্রোডাক্ট কমে যাচ্ছে। ইনফ্লেশনটা হয় কেন? জিনিসপত্র কম, টাকা বেশি। এখন আমাদের দেশে এখন যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু উৎপাদন কমে যাচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিগুলো বিক্রি করার সক্ষমতা থাকলেও ইলেকট্রিসিটির অভাবে, ফুয়েলের অভাবে কিন্তু অনেক ইন্ডাস্ট্রিতে উৎপাদন অর্ধেকে নেমে আসছে। তো এই অবস্থা, তার মানে কি উৎপাদন হচ্ছে না, মার্কেটে টাকায় আসছে। অনুৎপাদন খাতেও সরকার, যেহেতু একটা রাজনৈতিক সরকার, কিছু রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আলোচনাও করেছি, সেগুলো করছে, তার মানে টাকা বেশি আসছে মার্কেটে। তো এইটার এগনিস্টে সরকার কি করতে পারে? ঠিক উল্টাটা করতে পারে, যে টাকাটা যাতে উৎপাদনশীল খাতে যায় সেটা ব্যবস্থা করতে হবে। ইন্টারেস্ট রেট অলরেডি বাড়িয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক, সেটাকে এই মুহূর্তে কমানোর কোনো সুযোগ নাই, যদিও প্রাইভেট সেক্টর অনেক বেশি সমালোচনা মুখর। তাহলে আপনি যেটি বলছেন যে বাজারে তারল্য সরবরাহ বেশি থাকলে আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংক একটি কাজ করে মুদ্রানীতির মাধ্যমে তারল্য সংকোচন নীতি নির্ধারণ, ওইটাই তো, ওই ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে সেটা করে এবং সরকারকে লোন দিতে চায় না। কিন্তু আমাদের দেশে তো আর অত শক্তিশালী না বাংলাদেশ ব্যাংক, সুতরাং সরকার চাইলেই দিয়ে দেয়। সেখানে যদি মানে বাংলাদেশ ব্যাংক যদি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হতো, তাহলে বলতো যে দেশে মানি সার্কুলেশন বেশি, ইনফ্লেশন বেশি, আমি তোমাকে লোন দেবো না। কিন্তু সেটা বলার তো সক্ষমতা নাই, আমাদের সেই সিস্টেমটা নাই। এবং সরকারের এখন সরকারের মোটা দাগে কি করণীয়, এই সেটাই বলছি। এখন সরকারের পক্ষে, এটা বাংলাদেশ ব্যাংক বললাম, সরকার যেটা করতে পারে সেম পলিসি, অনুৎপাদনশীল খাতে যেন টাকা সরবরাহ না হয়, ব্যয় কমিয়ে দিতে হবে, ব্যয় কমিয়ে দিতে হবে, সব ধরনের ব্যয় কমিয়ে দিতে হবে। উৎপাদনশীল খাতে অর্থ সরবরাহ, উৎপাদন বাড়ে, মানুষের রিয়েল ইনকামটা বাড়ে, সেই দিকে এগোতে লাগে। এটা আসলে ইমিডিয়েট, অনেক সময় এই ধরনের কর্মকাণ্ড ইমিডিয়েট ফসল ঘরে তোলা যায় না, কিন্তু এছাড়া কোনো বিকল্প নাই দীর্ঘমেয়াদে। জি, কিন্তু সরকারের কিন্তু আপনার কিছু কিছু যেটাকে আমরা বলি উন্নয়নমূলক কর্মসূচি, যেমন ধরেন আপনার রাস্তাঘাট নির্মাণ, মানে ভিজিএট বা কাবিখা, এই কার্যক্রমগুলো কিন্তু আরো জোরদার করতে হবে। এইগুলো করলে তাহলে আপনার ওইটা তো নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি। সেখানে তো মনিটারি ট্রানজাকশন নাই, কাজের বিনিময়ে চাল বা গম দেয়া হয়, সেটা অনেক আছে, কাজের বিনিময়ে টাকা আছে, কাবিটা আছে, সেটিও সরকার চালু করতে পারে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করবো এখানে। আলোচনা শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।